হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে প্রচণ্ড শৈত্যপ্রবাহ নিউ ইয়র্কে, সবাইকে সতর্ক থাকার পরামর্শ। এই হঠাৎ করে খুব বেশি ঠান্ডা পড়েছে নিউ ইয়র্কে। আইস থেকে নিউ ইয়র্কারদের রক্ষা করতে অঙ্গীকার ঘোষণা করেছেন মামদানি। ক্ষমতা গ্রহণের পর আনডকুমেন্টেড যারা, তাদেরকে রক্ষার জন্য তিনি নতুন করে আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে ফান্ড বাড়াবেন তিনি, এটি বলেছেন। বিশ্বের বিখ্যাত প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে বাংলাদেশি এক তরুণের ভর্তি এবং তিনি কি করতে চান এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। এবং এসাল, আপনারা জানেন এসালের নতুন প্রেসিডেন্ট করিম চৌধুরী আগামীতে তিনি কোন পথে নিয়ে যেতে চান এসালকে, এই বিষয়টি আলোচনা করবো। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন জনাব হাসান ফেরদৌস, জনাব করিম চৌধুরী, শেখ আল মামুন এবং আফরোজ মাহমুদ, স্টুডেন্ট ব্রঙ্ক সায়েন্স। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ সোমবার, ডিসেম্বর মাসের 8 তারিখ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আজকে সরাসরি জানিয়ে দিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্রস্তাব যে ইউক্রেনের ভূখণ্ডের বিনিময়ে যুদ্ধবিরতি অর্জন রাশিয়ার সাথে, সেটি তাদের পক্ষে সম্ভব না মেনে নেওয়া। তার কারণটি হচ্ছে এটি ইউক্রেনের সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত। একই সাথে ইউক্রেনের সংবিধান যেটি রয়েছে সেটিও তাদেরকে সেই বিষয়টি মেনে নিতে সমর্থন করছে না, এবং পাশাপাশি ইউক্রেনের জনগণও তাদের 1 ইঞ্চি জমিও ছেড়ে দিতে নারাজ। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রস্তাবটি করেছেন যুদ্ধবিরতির অর্জনের জন্য, তার মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে রাশিয়া যে জমিগুলো দখল করেছে ইউক্রেনের, সেগুলো রাশিয়ার হাতেই থাকা উচিত। প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিষয়টার ব্যাপারে নেতিবাচক মন্তব্য জানিয়ে দিলেন জেলেনস্কি। যদিও গতকাল প্রেসিডেন্ট অনেকটা ক্ষোভের সাথেই বলেছেন যে তার যে 28 দফা প্রস্তাব সেটি জেলেনস্কি পড়েই দেখেননি এখনো, কিন্তু জেলেনস্কি পড়েছেন। কিন্তু প্রস্তাবের প্রথম দিকের বিষয়গুলোতেই তিনি হয়তোবা একমত হতে পারছেন না প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে। ইউক্রেনের ভূখণ্ডের বিনিময়ে যুদ্ধবিরতি অর্জন, অতএব পরের প্রস্তাবগুলো তিনি আর হয়তোবা জাননি, যদিও তিনি সেটা বলেননি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে। তবে স্পষ্ট দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্রস্তাবিত শান্তি চুক্তি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে, সেটি ইউক্রেনের পক্ষে মেনে নেওয়া এখন সম্ভব হচ্ছে না। সেটি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তাদের পক্ষে রাশিয়াকে অন্তত জমি দিয়ে ব্যাপারে কোনো ছাড় দেওয়া সম্ভব হচ্ছে না। এবং এটি ইন্টারন্যাশনাল আইনেরও বিরোধী। জেলেনস্কি সেটাও মন্তব্য করেছেন এবং সততার সাথে তিনি বলেছেন যে আমাদের কোনো মোরাল নৈতিক অধিকারও নেই যে ইউক্রেনের জমি রাশিয়াকে দিয়ে দিয়ে তার বিনিময়ে যুদ্ধবিরতি অর্জন করা। সেটিও তিনি খুব স্পষ্ট করে বলেছেন। এই বিষয়গুলো নিয়ে এই প্রথমই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সরাসরি মন্তব্য করলেন যে জমি বিনিময়ে শান্তি অর্জনের কোনো আকাঙ্ক্ষা ইউক্রেনের জনগণের নেই, তাদের নৈতিক অধিকারও সেটা নেই, এবং তারা মনে করে যে এটি তাদের সার্বভৌমত্বেরও সাথে আপোষ করা, সেটিও তারা করতে চাচ্ছে না। অতএব আপাত দৃষ্টিতে প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্রস্তাবটি ছিল ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি চুক্তি, সেটি অন্তত এই মুহূর্তে ইউক্রেনের পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় 12 বিলিয়ন ডলার একটি জরুরি সহায়তা দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের কৃষকদের। এবং আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত শুল্ক আরোপের কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের যে সেক্টর গুলি, তার মধ্যে একটি হচ্ছে কৃষি এবং ফার্ম জাতীয় সেক্টর, যেখানে ইদানিং আপনারা জানেন যে গোমাংসের ব্যাপারটিও কিন্তু এর আওতায় চলে আসছে। প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত রাজি হয়েছেন 12 বিলিয়ন ডলার এই যুক্তরাষ্ট্রের খামার মালিকরা, খামারের যারা মালিক রয়েছেন, সেই খামার, কৃষি খামারও আছে, সেই খামার গবাদি পশুর খামারও আছে, তাদেরকে সহযোগিতা করার জন্য আর্থিকভাবে 12 বিলিয়ন ডলার একটি প্যাকেজ, যেটি আজকে ঘোষণা করার কথা ছিল। এখনো পর্যন্ত ঘোষণা হয়েছে কিনা জানি না, তবে যতটুকু জানা গিয়েছে যে 12 বিলিয়ন ডলার প্যাকেজটি মূলত যারা সয়াবিন, শুয়োর এবং গোমাংস উৎপাদন করে থাকে তাদের বেশি সহায়তা করা হবে। তার কারণ
প্রেসিডেন্ট এখন মেনে নিচ্ছেন যে তার আরোপিত ট্যারিফের কারণে যুক্তরাষ্ট্রের এই খামারের মালিকরা ব্যাপকভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের সহযোগিতার জন্য তিনি এই $12 বিলিয়ন প্যাকেজ ঘোষণা দিবেন আজকে হয়তোবা, আর যদি আজকে না দেন তাহলে আগামীকাল দিবেন, তবে এটি মোটামুটি চূড়ান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ নাশকতার বিরুদ্ধে অভিযান চালানোর প্রথম প্রক্রিয়া হিসাবে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট এফবিআই কে একটি তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। সেই তালিকা হবে যুক্তরাষ্ট্রের যে সমস্ত সংগঠনগুলো যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী এবং ডোমেস্টিক টেরোরিজম অর্থাৎ আভ্যন্তরীণ সন্ত্রাসবাদকে উৎসাহিত করে, তাদের বক্তব্য, তাদের সমাবেশ, তাদের শোভাযাত্রা, তাদের বিক্ষোভ, এগুলোর মাধ্যমে যারা যুক্তরাষ্ট্রে আভ্যন্তরীণ টেরোরিজম অর্থাৎ আভ্যন্তরীণ সন্ত্রাসবাদকে যারা উৎসাহিত করে। এবং এই ব্যাপারটির মধ্যে আরো বিষয় সংযুক্ত করা হচ্ছে, তা হচ্ছে ইমিগ্রেশনের ব্যাপারটিও। যারা ব্যাপক ইমিগ্রেশনের পক্ষে কথা বলবে তাদেরকেও এক ধরনের ডোমেস্টিক টেরোরিজমের আওতায় নিয়ে আসা হচ্ছে। এই পলিসি ম্যানুয়াল যেটি একজন সাংবাদিক সেটি প্রকাশ করে দিয়েছেন জাস্টিস ডিপার্টমেন্ট থেকে পাওয়া তথ্যর সূত্র ধরে, এবং সেটি নিয়ে তুমুল হইচই শুরু হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের বিভিন্ন পলিসি, বর্তমান সরকারের বিভিন্ন পলিসি যারা বিরোধিতা করবেন তারাও প্রকারান্তরে আভ্যন্তরীণ সন্ত্রাসবাদকে, হটকারিতাকে চাঙ্গা করছেন কিংবা উস্কিয়ে দিচ্ছেন, এমন অভিযোগেরও যারা অভিযোগের ভিত্তিতে ওই সমস্ত সংগঠন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিষ্ঠানগুলোকে ডোমেস্টিক টেরোরিজম অর্থাৎ আভ্যন্তরীণ সন্ত্রাসবাদে উৎসাহ যোগানোর অভিযোগে অভিযুক্ত করে একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। তবে কবে নাগাদ এই তালিকাটি করা হবে কিংবা তালিকাটি আদৌ শুরু হয়েছে কিনা সেই বিষয়ে অবশ্য সেই সাংবাদিক কিছু বলেনি। তবে তিনি বলেছেন যে একটি আভ্যন্তরীণ একটি মেমো তার কাছে এসেছে, এবং যদিও জাস্টিস ডিপার্টমেন্ট কিংবা এফবিআই এই তথ্য এখনো অস্বীকারও করেনি, স্বীকারও করেনি। এবং যিনি সাংবাদিকের নাম হচ্ছে ক্যান ক্লিপারস্টিন, তিনি এই সংবাদটি প্রকাশ করেছেন যে একটি আভ্যন্তরীণ ম্যানুয়াল, একটি আভ্যন্তরীণ ইমেইলের মাধ্যমে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এই নির্দেশ দিয়েছেন জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকর্তাদের এবং এফবিআই কে এই ফাইল তৈরি করার জন্য। বিশেষ করে চার্লি কার্কের হত্যাকাণ্ডের পর তারা এই বিষয়টির দিকে অধিক দৃষ্টি দেওয়া শুরু করেছেন, এবং তার ফলে এই মেমোটি দেওয়া হয়েছে বলে অনেকে আশঙ্কা করছেন। এবং যারা অপোজিশন টু ল অ্যান্ড ইমিগ্রেশন এনফোর্সমেন্ট, যারা ইমিগ্রেশন আইন কার্যকরের ক্ষেত্রে বিরোধিতা করছেন, তারাও যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ সন্ত্রাসবাদকে উৎসাহ যোগাচ্ছেন এমন অভিযোগের ভিত্তিতেও তালিকা তাদের নাম অন্তর্ভুক্ত করা বলা হচ্ছে। যারা যুক্তরাষ্ট্রের আইসের অপারেশন কিংবা ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অর্থাৎ ইমিগ্রেশন আইন কার্যকর করার বিরোধিতা করছেন, তাদেরকেও এই তালিকা আনার কথা হচ্ছে। এবং যারা মাস মাইগ্রেশন, যারা গণহারে অভিবাসনের কথা বলেন কিংবা উন্মুক্ত সীমান্তের কথা বলেন, তারাও এই ডোমেস্টিক টেরোরিজমের জন্য যে তালিকা প্রস্তুত করা হচ্ছে, আভ্যন্তরীণ সন্ত্রাসবাদের সাথে যারা উৎসাহ যোগাচ্ছেন সেই তালিকাতে তাদেরও অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সেই বিষয়টিও এখানে উল্লেখ রয়েছে। আর তবে যুক্তরাষ্ট্রের সিভিল লিবার্টি, যারা স্বাধীনতা মানব অধিকার নিয়ে কথা বলে থাকেন, সংগ্রাম করে থাকেন, তাদের মধ্যে এসিও আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন, তারা এই ধরনের সংবাদ প্রকাশে আশঙ্কা প্রকাশ করেছেন, এবং তারা বলেছেন যে পলিটিক্যাল স্পিচ অর্থাৎ রাজনৈতিক বিরোধিতাকে রাষ্ট্র বিরোধিতা হিসাবে চিহ্নিত করার যে উদ্যোগ জাস্টিস ডিপার্টমেন্ট নিয়েছে সেটি সত্যি আশঙ্কাজনক এবং উদ্বেগজনক। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি করার যে বিষয়টি নিয়ে শুনানি শুরু হয়েছে যা সুপ্রিম কোর্টে। আজকে সুপ্রিম কোর্টের বিচারকদের অনুমতি দেখে ধারণা করা হয়েছে অনেকেরই, যারা আইন বিশেষজ্ঞ রয়েছেন, যে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট ৯৮ বছরের পুরনো একটি বিধান পাল্টে দিচ্ছেন। সেই বিধানটি হচ্ছে যে ৯৮ বছর আগে একটি রায় দেওয়া হয়েছিল, যে রায়ের মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতা অনেকখানি সীমিত ছিল। বিশেষ করে যে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট সংস্থাগুলো রয়েছে তাদের প্রধান এবং সেই সমস্ত ইন্ডিপেন্ডেন্ট কমিশনগুলিতে যারা কাজ করেন তাদেরকে প্রেসিডেন্ট সরাসরি কোনো অভিযোগ ছাড়া চাকরিচ্যুত করতে পারতেন না। কিন্তু আজকে শুনানি যেটি অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্টের ক্ষমতা বিস্তৃত করার ব্যাপারে, সেই শুনানিতে বিশেষ করে রক্ষণশীল বিচারকরা যে ধরনের মন্তব্য করেছেন তাতে মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা বিস্তৃত করার যে অভিপ্রায়, যে প্রয়াস,
তাকেই সমর্থন দিতে যাচ্ছেন। এবং এই ব্যাপারে জাস্টিস কাভানো সুপ্রিম কোর্টের বিচারক মন্তব্য করেছেন যে আমি যে আইনটির কথা বলেছিলাম প্রায় 90 বছর আগে, যে আইনটি দেয়া, যে সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত দিয়েছিল সেটিকে বলা হচ্ছে হামপ্রেস এক্সিকিউটর, সেটি সুপ্রিম কোর্ট এবার পরিবর্তন করতে যাচ্ছে, পাল্টিয়ে দিতে যাচ্ছে। পরিবর্তন ঠিক বলা যাবে না, পাল্টিয়ে দিচ্ছে তারা পুরোপুরি। এবং আরেকটা বিষয় যেটি তারা সেটি প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াচ্ছে, এবং প্রেসিডেন্ট জাস্টিস বিচারক কাফানুক, সুপ্রিম কোর্টের বিচারক বলেছেন যে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এই সমস্ত স্বাধীন কমিশন গুলো যারা দায়িত্ব পালন করেন, তারা বিপুল অঙ্কের বাজেট নিয়ন্ত্রণ করেন এবং অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন যেগুলোর জন্য তারা কারো কাছে দায়বদ্ধ নন, কেউ তাদের নির্বাচিতও করেননি। অতএব যিনি তাদের নির্বাচিত করেছেন প্রেসিডেন্টের পক্ষ থেকে, প্রেসিডেন্ট তাদেরকে চাকরিচ্যুত করতেই পারেন, এমন একটি আভাস তিনি দিয়েছেন। এবং এর ফলে সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারকদের মতামতের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা আরো বিস্তৃত হচ্ছে, তেমনি একটি ইঙ্গিত পাওয়া গেল আজকে। যদিও রক্ষণশীল বা উদারপন্থী বিচারক যারা রয়েছেন তাদের সংখ্যা মাত্র 3 জন। তারা বলেছেন যে এটি তারা তারা বলেছেন যে এটি প্রেসিডেন্টের ক্ষমতাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যে প্রেসিডেন্ট যখন যা খুশি তাই করার অধিকার পেয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের মাধ্যমে, তারা সেটিও বলেছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে ক্যামেরন লেভিট, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি, তার ভাইপো, আপন ভাইয়ের সন্তানের মা যিনি, অর্থাৎ ভাইয়ের স্ত্রী যাদের, তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে অনেক আগেই, সেই মাকে, তার ভাইপোর মাকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কিছুদিন আগে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দিয়েছিল। তাকে মুক্ত করার নির্দেশ দিয়েছেন, মুক্তি দিয়েছেন একজন ইমিগ্রেশন বিচারক $1000 বন্ডের বিনিময়ে। এবং তিনি যদিও তার সাথে $1500, প্রায় $1500 বন্ডের বিনিময়। যদিও দিন কয়েক আগে আমি জানিয়েছিলাম যে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কার্যক্রমে বন্ড পাওয়ার ব্যাপারটি অত্যন্ত কঠিন আকার হিসাব দেখা দিয়েছে, কিন্তু হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির আপন ভাইয়ের সাবেক স্ত্রীকে বন্ডের মাধ্যমে মুক্তি দেওয়া হচ্ছে। যদিও তিনি তার গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় ছিলেন এবং তিনি ঢাকা কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন, পরবর্তীতে তার স্ট্যাটাস নষ্ট হয়ে যাওয়ার কারণে তাকে গ্রেফতার করা হয়, কিন্তু এখন তাকে মুক্তি দেওয়া হচ্ছে এবং তার গ্রিন কার্ড পাওয়ার ব্যাপারটিও এখন আবার নতুন করে শুরু করা হয়েছে প্রক্রিয়াটি, এবং তিনি হয়তোবা গ্রিন কার্ড পেয়েও যাবেন। সৌদি আরবিয়া আজকে আনুষ্ঠানিকভাবে আসন্ন হজ মৌসুমে, হজ চলাকালীন সময়ে মক্কা শরীফের ভিতরে, হারেম শরীফের ভিতরে কোনো প্রকার মসজিদ আল আল হারাম, মসজিদ আল হারাম মক্কা এবং আল মসজিদ আল নববী মদিনায়, এই দুটি মসজিদে কোনো প্রকার ছবি কিংবা স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করেছেন। তারা সেই হজের পবিত্রতার স্বার্থে এবং যারা হজ যাত্রী আছেন তাদের প্রাইভেসির স্বার্থে সৌদি আরব সরকার শুধুমাত্র হজ চলাকালীন সময়ে এই সিদ্ধান্তটি কার্যকর থাকবে। অর্থাৎ হজ চলাকালীন সময়ে হারেম শরীফ, আল মসজিদ আল হারাম মক্কা এবং আল মসজিদ আল নবাবী, এই দুটি মসজিদে কোনো প্রকার স্মার্টফোন কিংবা ছবি তোলার কোনো যন্ত্র কিংবা কোনো ডিভাইস ব্যবহার করা যাবে না। সৌদি আরব এর পক্ষ থেকে 2026 সালের হজ মৌসুমে এই সিদ্ধান্তটি কার্যকর করা হবে বলে আজকে তারা জানিয়ে দিয়েছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা, গভর্নর ক্যাথি হোকুল গতকাল বলেছেন যে কোন বিদেশি সরকার প্রধানকে গ্রেপ্তারের ক্ষমতা নিউ ইয়র্ক স্টেটের গভর্নর কিংবা নিউ ইয়র্ক সিটি মেয়রের নেই। তাকে প্রশ্ন করা হয়েছিল, মেয়র মামদানি সম্প্রতি যে মন্তব্যটি করেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে যদি আসেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে আন্তর্জাতিক আদালতের অপরাধী অভিযুক্ত ব্যক্তি হিসাবে, কিন্তু গভর্নর হকুলকে এই প্রশ্ন করা হয় গতকাল একটি সংবাদ সম্মেলন, এবং তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে কোনো বিদেশি অতিথিকে কিংবা বিদেশি সরকার কিংবা রাষ্ট্রপ্রধানকে গ্রেফতারের ক্ষমতা নিউ ইয়র্ক স্টেটের গভর্নর কিংবা নিউ ইয়র্ক সিটি মেয়রের নেই। শেষ করছি, জোহরান মামদানি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি ক্রিস্টি ম্যানশনে থাকবেন। দীর্ঘদিন অ্যাস্টোরিয়া থাকার পর অ্যাস্টোরিয়া বাসীকে তিনি অত্যন্ত কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তার বিদায় বার্তায় ক্রিস্টি ম্যানশনে যাওয়ার আগে, এবং তিনি বলেছেন যে, এবং তিনি বলেছেন আজকে তিনি যে মানুষ হিসাবে নিউ ইয়র্ক সিটি মেয়রের দায়িত্ব পালন করতে যাচ্ছেন সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে তাকে উদ্বুদ্ধ করেছে অ্যাস্টোরিয়া, এবং অ্যাস্টোরিয়াতে তার জীবনটি কেটেছে। যুক্তরাষ্ট্রের জীবনের বেশিরভাগই অ্যাস্টোরিয়া কেটেছে। যদিও তিনি
এবং নিউ ইয়র্ক সিটির সব সেরা বিষয়গুলো অ্যাস্টোরিয়ায় তাকে দেখিয়েছে, সে কথাও তিনি আজকে বলেছেন গ্রেসি ম্যানসনের যাওয়ার সিদ্ধান্ত ঘোষণার সময়। বিশেষ করে প্যান্ডেমিকের সময় এবং ইমিগ্রেন্টদের উপরে, অভিবাসীদের উপরে এই দেশে নিউ ইয়র্ক সিটিতে যে ধরনের আক্রমণ অতীতে হয়েছে, সবকিছুই তার জন্য একটি শিক্ষণীয় বিষয় ছিল। সর্বশেষ শিক্ষণীয় বিষয় যেটি তার নির্বাচনী প্রচারণা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় ছিল, সেটি হচ্ছে নিউ ইয়র্ক সিটির অ্যাফোর্ডেবিলিটি সংকট। সেই বিষয়ে তিনি আজকে উল্লেখ করেছেন। তিনি বলেছেন সময়ের পরিবর্তনের সাথে সাথে অস্ট্রেলিয়া তাকে শিখিয়েছে যে কেন একজনের পাশে আরেকজন দাঁড়াতে হয়। এই জিনিসটি তিনি অস্ট্রেলিয়ার মানুষের কাছে শিখেছেন এবং তিনি সেই কথাটি কৃতজ্ঞতাতে স্মরণ করে তিনি বলেছেন যে দায়িত্ব পালনের অংশ হিসাবে, কর্মসূচি হিসাবে তিনি শেষ পর্যন্ত গ্রেসি ম্যানসনে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও মেয়র এরিক অ্যাডামস গ্রেসি ম্যানসনে ছিলেন না, কিন্তু তার আগে মেয়র যারা ছিলেন ফিওরেলো লাগোডে থেকে শুরু করে বিল ব্লাসিও, এরা সবাই গ্রেসি ম্যানসনে ছিলেন। এরিক অ্যাডামস তার অন্য একটি বাড়িতে থাকতেন, তিনি গ্রেসি ম্যানসনে থাকতেন না। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। সো থ্যাংক ইউ সো মাচ। ব্লুমবার্গও গ্রেসি ম্যানসনে থাকতেন না, উনি থাকতেন আর পেন্ট হাউসের মধ্যে। উনি থাকতেন না, রাইট। সো জুলিয়ানি থাকতেন, জুলিয়ানি মোস্ট প্রবাবলি থাকতেন, উনি তো অনেক বিতর্কিত এবং ডিঙ্কিন্স, মেয়র ডিঙ্কিন্স, শুধু দুইজন মেয়র সাম্প্রতিককালে থাকতেন না, একজন ব্লুমবার্গ এবং এই এরিক অ্যাডামস। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আপনি যেটা একটু আগে বললেন এটা তো ভয়াবহ খবর যে এরিক অ্যাডামস প্রাইভেসির কারণে থাকতেন না, কারণ তিনি তো নিউ জার্সি তার গার্লফ্রেন্ডের বাড়িতে বেশ কয়েকবার থাকছেন, এই তথ্য বিভিন্ন মিডিয়াতে এসেছে। হ্যাঁ, যে না, যে বিষয়টি খুব গুরুতর আমরা মনে করি সেটি হলো যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটা বলছে যে ইমিগ্রেশনের পক্ষে কথা বললেও এটাকে ডোমেস্টিক ভায়োলেন্স হিসাবে স্বীকৃত করা হবে যারা ইমিগ্রেশনের পক্ষে কথা বলবে। রাইট। সো এখন বড় বড় রাঘব বল যারা যারা আলেকজান্দ্রিয়া অকাসিয়া, উনি তো অ্যাবলিশ করে দিতে চান আইসকে, রাইট, ওনার প্রোগ্রাম আছে, উনি সীমান্ত খুলে দিতে চান, উনি ইমিগ্রেশনের সবসময় মানে বিরোধিতা করেন। মেয়র মামদানি উনি এনফোর্সমেন্টের বিরোধিতা করেন। ইমিগ্রেশনের বিরোধিতা তারা কেউই করেন না, আইনগত ইমিগ্রেশনের বিরোধিতা তারা কেউই করেন না, এনফোর্সমেন্টের বিরোধিতা তারা করেন। ওকে, সো ওনার এক্সাক্ট ইয়েটা কি যে এনফোর্সমেন্টের বিরুদ্ধে, মানে যখন আইস ধরতে আসবে কেউ যদি এর বিরুদ্ধে কথা বলে। এটা তো প্যাম বন্ড অ্যাটর্নি জেনারেলের একটা চিঠি। জি, তিনি এফবিআই এর শীর্ষস্থানীয় এবং জাস্টিস ডিপার্টমেন্টের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এই চিঠির মাধ্যমে নির্দেশ দিয়েছেন যে একটি তালিকা প্রস্তুত করার জন্য। তালিকাটা কি? যে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ সন্ত্রাসবাদ কে যারা প্রশ্রয় দিচ্ছে, যারা সন্ত্রাসবাদ বৃদ্ধি বিস্তারে যারা ভূমিকা রাখছে, তাদের একটি তালিকা প্রস্তুত করার জন্য, এবং সেই তালিকা কিভাবে প্রস্তুত করা যায় সেইটার একটা নির্দেশনা তিনি দিয়েছেন। এবং যে কথাগুলো আমি বললাম, ডোমেস্টিক টেররিজম হিসেবে চিহ্নিত হবে এখন থেকে তামবন্দির ভাষা। এটি এখনো কোনো বিধিও জারি করা হয়নি, কোনো রুলও জারি করা হয়নি, তবে ব্যাপারটি অনেকটা উদ্বেগজনক যখন সাংবাদিক সেটি জাস্টিস ডিপার্টমেন্ট একটি মেমো থেকে খুঁজে বের করে প্রকাশ করে দিয়েছেন, এবং জাস্টিস ডিপার্টমেন্ট এই মেমো আছে এটাও অস্বীকার করেনি, স্বীকারও করেনি। ওকে, তো এর মধ্যে যেমন বলেন কি কি আছে কয়েকটা উল্লেখযোগ্য জিনিস, যারা আমরা আমাদের ইমিগ্রেন্ট রিলেটেড উইথ, যারা ওপেন বর্ডার চায়, কিংবা যারা ওপেন, যারা খুব উদার নৈতিক ইমিগ্রেশন পদ্ধতি চায়, তারা যারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন পলিসির বিরুদ্ধে, যেমন ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা ট্রাম্প সরকারের বিভিন্ন পলিসির বিরুদ্ধে যারা বিক্ষোভ করেন, তারা ডোমেস্টিক টেররিজমকে উৎসাহিত করেন, যারা আইসের এনফোর্সমেন্টের বিরোধিতা করেন, তারা ইমিগ্রেশন যুক্তরাষ্ট্রের আইন কার্যকর করার ক্ষেত্রে বাধা দেন, অতএব তারাও ডোমেস্টিক টেররিজমকে উৎসাহিত করেন। এই বিষয়গুলো সেই মেমোতে উল্লেখ করা হয়েছে। তো উনি বলছেন যে তালিকা করার জন্য, তালিকা করার পরে কি করা হতে পারে সেটা অবশ্য সেই চিঠিতে উল্লেখ নেই। তালিকা করা হচ্ছে ডোমেস্টিক টেররিজমকে উৎসাহিত যারা করছেন, যাদের কর্মকাণ্ডের মাধ্যমে, এবং কর্মকাণ্ড হলো কথাগুলি তো আমি বললাম। সো তালিকা করার পরে তো নিশ্চয়ই এরা টার্গেটের শিকার। হাসান ভাই, হোয়াট ইজ ইউর কমেন্ট? এটা তো ভয়াবহ ব্যাপার। যুক্তরাষ্ট্রে আসলেন সারা দুনিয়া ফেলে, যে এখানে আমার বাক স্বাধীনতা আছে, কিন্তু একবারে আস্তে আস্তে মুখে টেপ দিতে হবে আপনার। রিয়েলি এই তালিকার মধ্যে আপনি আমিও পড়ি, কেমন? ফলে আমরা কি বলি বা না বলি, একটু আমরা এখন যদি আমরা দেশে থাকতে চাই, যদি আমরা প্যামবন্ডির হাতে শিকার না হতে চাই, কি বলি না বলি ভাবতে হবে। এ কথাটা আমি আগেও একদিন বলেছি আমি, যে এই দেশটা ক্রমান্বয়ে অবৈধ ইমিগ্রেন্টদের জন্য, বৈধ নয়, অবৈধ ইমিগ্রেন্টের জন্য
আনওয়েলকাম হয়ে পড়ছে। এবং নাজমুল যেটা বললেন শেষ যেই বক্তব্য তা থেকে স্পষ্ট যে ট্রাম্প প্রশাসন অবৈধ ইমিগ্রেশনের পক্ষে যারা কথা বলে বা কাজ করে তাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করবে। ফলে আমরা কেউ এই প্রোগ্রামের মধ্যে বলছি, আমি প্রোগ্রামের বাইরেও কেউ আমরা অবৈধ ইমিগ্রেশন বা আইন ভঙ্গের পক্ষে কখনো কথা বলি না, বলবো না আমরা এমন। কিন্তু পাশাপাশি ইমিগ্রেন্টের যে অধিকার তা নিয়েও কথা আমাদের বলা উচিত। আমাদের কি অধিকার আছে? আপনি একটু আগে আমাকে প্রশ্ন করছিলেন মেয়র মামদানির ভিডিও মেসেজ নিয়ে, উনিও কিন্তু একই কথাই বলেছেন। ইন্টারেস্টিংলি মামদানি বলছেন যে তোমার কি অধিকার তুমি জেনে নাও, তোমার কি অধিকার আছে। যেমন ধরা যাক জুডিশিয়াল আপনাকে সবাই চাইলেই গ্রেফতার করতে পারবে না, আপনার জন্য ডকুমেন্ট লাগবে, এবং লাগবে কি আইনগত ডকুমেন্ট লাগবে, কেমন ওয়ারেন্ট, জুডিশিয়াল ওয়ারেন্ট আপনার লাগবে। এক। 2 নম্বর, কেউ আপনার দরজা ধাক্কা দিয়ে আপনাকে খুলতে পারবে না, ইত্যাদি। এই নিয়ে কথা বলেছি আমরা। মোট কথা উনি বলছেন যে নো ইউর রাইটস বাট ডোন্ট ব্রেক লজ। একই কথা বলেছে আমাদের যে হোমল্যান্ড সিকিউরিটি কমিশনার জ্যাকি বে, তিনি বলছেন যে আইন ভাঙলে কারোর পক্ষে লাভ নাই, কিন্তু আইন ভঙ্গ করে কারোর লাভ হবে না। আমি তাকে এক্স্যাক্টলি কোট করছি আমি। তিনি বলছেন যে আমাদের উই হ্যাভ লিগ্যাল ওয়েজ টু প্রোটেক্ট আওয়ার নেইবার্স, আমাদের প্রতিবেশী রক্ষা করবার জন্য আমাদের লিগ্যাল ওয়েজ আছে। ব্রেকিং দ্য ল ডাজ নট আলটিমেটলি প্রোটেক্ট এনিওয়ান। এটা কিন্তু মামদানির বক্তব্য, যে আসুন আমরা আমাদের অধিকারটা জানি, কি অধিকার আমাদের আছে, কিন্তু অধিকার সীমার মধ্যে থাকি, যেন কোনো ক্রমে আমরা অধিকারকে ব্যবহার করে আইন ভঙ্গ না করি। ইটস এ ওয়ার্নিং সাইন, ইটস এ সিরিয়াস ওয়ার্নিং সাইন। রাইট। সো উনি বলছেন আবার যে লিগ্যাল প্রোটেকশনের জন্য তাদের ফান্ড তিনি বৃদ্ধি করবেন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পরে। সো যারা ধরা পড়বে, যাদের কোনো অসহায় অবস্থার মধ্যে থাকবে, হয়তো নিউ ইয়র্ক সিটি, এর আগের ব্লাজিও গভর্নমেন্ট কিন্তু এটা করেছিল আপনার, যে লিগ্যাল ফান্ড একটা বড় ধরনের লিগ্যাল টিম গঠন করেছিল তাদেরকে ডিফেন্ড করার জন্য যারা আপনার আনডকুমেন্টেড ধরা পড়বেন। সো আমার মনে হয় যে মামদানি সেম জিনিস। তাহের বটম লাইনটা হচ্ছে যে, যেটা আগে বললাম, আমি রিপিট করছি, তা হচ্ছে যে এই দেশটা প্রকৃতপক্ষে ক্রমান্বয়ে অশ্বেতকায় এবং বিশেষ করে বৈধ কাগজপত্রহীন মানুষদের জন্য আর ওয়েলকাম নয়। আমাদের ভাবতে হবে, তাদেরকে ভাবতে হবে তারা কি করবেন। রাইট। আপনার সাথে কথা বলবো অন্য বিষয় নিয়ে। আসছে একটা মজার কিছু ইম্পর্টেন্ট বিষয় আমরা আলোচনা করি, আপনি শুনলে ভালো হবে। শেখ আল মামুন, আপনাকে ধন্যবাদ, এবং আমাদের করিম ভাই আপনাকে, করিম চৌধুরী আপনাকে ওয়েলকাম অ্যান্ড দেন কংগ্রেচুলেশন সবার পক্ষ থেকে যে হি ইজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ এসাল। আমাদের এসাল হচ্ছে, করিম ভাই, থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন, বিগ কংগ্রেচুলেশন। অনেক দিন উনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, প্রায় কত বছর? প্রায় 16-17 বছর পর। এবং ওনার সেই গ্লোরিয়াস মোমেন্টের সময় আমি উপস্থিত ছিলাম। রাইট। সো আমরা আপনার সাথে কথা বলবো আপনার মিশন এবং ভিশন নিয়ে। বাট একটু আগে আমাদের সাথে একজন তরুণ যুক্ত হয়েছে, ওর নাম হচ্ছে আপনার আফরাজ মাহমুদ। সে এখন ব্রঙ্কস সায়েন্সের স্টুডেন্ট, অ্যান্ড তার ফাদারও তার সাথে আছেন আমি দেখতে পাচ্ছি। এবং আমাদের শেখ আল মামুন ওনার টিউটোরিয়ালে সে পড়াশোনা করেছে এবং সে ব্রঙ্কস সায়েন্সের ছাত্র, বাট হি গট দি chance to take the admission in Stanford University, right, Aman bhai? Yep. Stanford হচ্ছে পৃথিবীর মধ্যে one of the আপনার topmost university on আপনার ইঞ্জিনিয়ারিং। সো আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে হাউ হি, মামুন ভাই আগে যদি আপনি একটু বলেন যে একটু ব্যাকগ্রাউন্ড, এন্ড দেন আমরা তার কাছ থেকে কিছু বিষয় জানার চেষ্টা করব। Well, sure. Afraz Mahmood got into a specialist high school in New York City. It's one of the elite high school in Bronx Science, and I was fortunate and very pleased to taught him and prepare him for the specialist high school and afterward for the city prep. But eventually he did all the work, and he has his average. He did a lot of extracurricular activities, and the Quest Bridge, there's one program that helped a lot of minority and underprivileged kids, and he has also been provided support and all those preparation, essay writing, college application,
put it together everything, and eventually he got into the Stanford early decision. এটা আর্লি অ্যাকশন বলা হয়, লাস্ট উইকে সেটা কনফার্মেশনটা পেয়েছে। সো হি ইজ গোনা গেট এ ফুল রাইড স্কলারশিপ হুইচ ইজ অলমোস্ট $90,000 পার ইয়ার, অ্যান্ড উই আর ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি প্লেসড। এবং আমরা জানি যে স্ট্যানফোর্ড থেকে স্টিভ জব থেকে শুরু করে, যদিও সে ড্রপ আউট হয়েছে, অ্যাপলের সিও সার্গে ব্রায়ান, গুগলের সিও, অনেক অনেক টপ লেভেল সিও সেখান থেকে স্ট্যানফোর্ড থেকে পাশ করছে। সেখানকার স্টুডেন্ট পপুলেশন ইজ অ্যারাউন্ড 17,000-18,000, সেখানকার 8,000 আন্ডারগ্রাড, 9,000 postgraduate. It's a research university. It's one of the biggest. It has almost $41 billion endowment fund. So it is one of the biggest university in the whole world. Even though আমরা চিনি হয়তো MIT কথা অনেক শুনি, কিন্তু MIT and Stanford in terms of technology is they're very neck to neck. So we'll hear from Afraz and তার বাবা Samad bhai. And again, congratulations to Afraz. We are so happy, and I'm very pleased because Stanford is one of the top university in this country, and hopefully Afraz is going to make us proud in the long run. Thank you. Thank you, Afraz. Thank you and congratulations. So, তুমি স্ট্যানফোর্ডে যাচ্ছ আগামী বছর, আগামী ফল থেকে, রাইট? জি। Okay, and what is your goal? তুমি কি পড়তে চাও সেখানে? I'm going to study mechanical engineering and also a minor in aerospace and astronomy. So, what is your future plan? তুমি কি হতে চাও ভবিষ্যতে? I wanted to do mechanical engineering because it's very broad and there are many different areas where I can pursue, whether I want to do a job or eventually get a master's in business if I do an extra 2 years and eventually start a business. One of my biggest plans is I want to create an assistive technology company for those with disabilities. I've lived with people with disabilities growing up as a child, and I want to give back to this community. Of course, one of the things that I talked about in my college essay that Stanford really appreciated was my emphasis on community, like the Muslim community, the Bengali community. All these different communities really shaped who I am, and I want to give back to them because without their help, really uplifting me, I would not have been able to get into Stanford. I think community is one thing that Stanford and other Ivies like Harvard, University of Pennsylvania, Yale, like these top schools, they look forward to. So you want be a student of mechanical engineering? Yes. So mechanical engineering তুমি যদি পড়ো, then okay, in which side you are to contribute for United States, for the community, or if I ask you for the world? Yeah, so like I said before, I think that especially when you look at like the poorer communities in the United States, you see that there isn't that much emphasis on like assistive technology for those who are like disabled with like neurological disorders, physical disorders. They're really like they're not looked at. We usually use our money, this country's money, we usually use it to create like new technology like phones, computers, iPads, and etc. But we don't consider the people who actually need it. And I think that one thing that mechanical engineering can help you with is to create devices like more like useful and improved like wheelchairs and prosthetic devices to be able to help these disabled people and uplift them. So any other question, Mohan bhai? আপনার কোনো question আছে? Any question? যেটা আমি বলতে চাই, শেয়ার করতে চাই, ডেফিনেটলি থ্যাংক ইউ আফরাজ ফর থিঙ্কিং অ্যাবাউট আওয়ার কমিউনিটি হেড অফ দ্য টাইম। বাট আমরা অনেক সময় স্পেশালি নিউ ইয়র্ক সিটিতে উই এমফাসাইজ টু মাচ অন স্পেশালাইজড হাই স্কুল and we spend a lot of times and hours, but once this specialized high school exam is over, a lot of times we do not put our emphasis on college application. But ultimately আমাদের গোল হওয়া উচিত হবে যে beside the specialized high school, Bronx Science বা Brooklyn Tech, that would be the first step to to prepare yourself for the college. But আমাদের ultimate goal হবে আমাদের বাচ্চারা যেন টপ লেভেলের ইউনিভার্সিটি যায় বা at least top 20 লেভেলের ইউনিভার্সিটি যায়। এখন ইউনিভার্সিটি application is still ongoing, is going to be end of this month application is going to be closed. So আমি জানি যে অনেক বাচ্চারা এখন they're preparing for their colleges, say FAFSA, and selecting their colleges and choosing their majors and all those things. But Afraz could share what are the extracurricular activities did you do beside having very high standard, in SAT score, very high score in SAT score, 1500 plus, and high GPA. Would you mind to share what did you do
after school. A lot of times আমাদের প্যারেন্টসরা ফিল করে যে স্কুলের পরে তারা কেন 3টার পরে বাসায় আসে না। অনেক সময় অনেক স্কুলে they have a lot of extra curricular activities. It is also part of the admission process in this country. So Afraz, would you mind to share those things? Understand, like my freshman year, for example, in 9th grade, my parents told me like as soon as I finished school, I had to come home because of course there were a lot of things I had to do at home, like take care of my like my sisters, for example. But I decided to do extracurricular. Like one thing that's really important is that like having a high SAT, like Mr. Mahmoud said, high SAT and high GPA. Many students have like perfect grades and SATs, but they still get rejected from the top schools. And that's because that they don't actually show like passion. They don't show like an interest in specific things, and they just sound like robots. And that's why they get rejected, because the schools like Stanford don't want to accept robots. They want to accept humans with actual passion and want to contribute to the world. After all, these schools are businesses, so they want you to invest in them, and they'll invest in your future. So really, extracurriculars is like the way to really stand out. I decided, obviously, because I want to do STEM. I did science Olympiads, so I competed at like schools like Yale and MIT, and I won awards in many different like physics events, like astronomy and chemistry, etc. And I was the president of the school's transit club, like the transit as in like the MTA, because these are again problems that we need to solve. And I think that like the design thinking that I've acquired from this club has helped me in the future, and I think definitely it will help me in the future. I was also part of the schools. Of course, also another thing is that you don't need to have like all your extracurriculars in one aspect. I think it's also important to be somewhat well-rounded. So, for example, I did some STEM, but also like public speaking, for example. Like I did Model UN, Model United Nations, because again, I wanted to join debate in my freshman year. Bronx Science's debate team is the #1 in the entire country. But I decided that I wanted to, put like my #1 priority into Science Olympiad. And then I joined Model UN, really just to have some fun and also to enhance my public speaking skills. And I joined other things like I gave back to my community through the National Honor Society. They have a bunch of programs to help you volunteer and really uplift the service aspect of what it means to be a student here at one of the best high schools in the state, if not the country. And yeah, I think that's about it. So also, you another did thing. a lot of extracurricular activities, right? Yes, very. So I have another question. The tuition fee. It's a very high tuition in that kind of universities. How you are going to manage the tuition fee? Well, you see, I applied through a scholarship program called QuestBridge. Not many students know about this, so I think if they're watching this, should listen. QuestBridge is a scholarship program that's nationwide. They're partnered with 55 schools, like the top 25 research, like the Ivy schools, and also like top 25 liberal arts schools. So it's a really broad aspect. QuestBridge matches you with these schools for a full ride, which means you don't have to pay a single penny. So my dad here doesn't have to worry about me paying for college, whereas there are students with around the same extracurriculars and the same GPAs whose parents have to worry about having to pay for the 4 years of college, and it can be expensive. I was looking at like Stanford's like tuition fees and considering like housing and food and books. When you sum it all out, it comes down to $97,000. And with QuestBridge's scholarship, because I was matched, they gave me a grant of $92,000, and also I can indulge in work study, which is working on campus on pretty much any job that I please, and I can be able to pay that back. So, and I think it's really important that students, especially those that are low income, participate in QuestBridge. It's a really impactful program, and it'll really help you a lot because Thank you so much. Thank you. আপনি তো বাবা হিসেবে কাছে আছেন, রাইট? সো হোয়াট ইজ ইউর ফিলিং, অ্যান্ড আপনার ফিলিং অনুভূতি জানতে চাই, এবং আপনার কোনো পরামর্শ যে কমিউনিটির অন্য অভিভাবক যারা আছে তাদের ব্যাপারে কোনো পরামর্শ থাকে খুব সংক্ষেপে আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম, আমি আব্দুল সামাদ। ফিলিংস এটা তো আসলে মানে কিভাবে প্রকাশ করব, এটা অনেক দিনের স্বপ্ন। সে যে এই অ্যাচিভমেন্ট, তার কোয়ালিটি কি আপনি বাবা হিসাবে কি মানে আপনি কিভাবে গাইড করেছেন, সে কিভাবে এই গাইড নিয়েছে, এই বিষয়টি জানি আমরা, তাহলে অন্যদের বুঝতে সহজ। আমি আসলে ওর লেখাপড়ার বিষয়ে ওকে কখনোই বলতে হয় নাই যে তুমি পড়ো বা এটা হোমওয়ার্ক করো। ও পড়াশোনার ব্যাপারে ও যেভাবে হোক, মানে রাত যদি 10টায় শুরু করে
একটা দুইটা পর্যন্ত হলে ওর পড়াশোনার ব্যাপারে আমি কোনোদিনও ওর বলি নাই, চাপ দিই নাই, কিন্তু আমি ওরে সবসময় গাইড করছি, সবসময় আমার স্বপ্নটা ছিল অনেক বড়। আর আমি সবসময় যেমন বাসার ভিতর থাকলে, ও রুমের ভিতর থাকলে আমি সবসময় চট করে দরজাটা খুলে ভিতরে চলে আসতাম, কি করতেছ, কি হইতেছে, মানে ইভেন ইভেন আমি ওর রুমের কয়েকবার আমি ওর রুমের দরজা আমি খুলে ফেলছি, মানে ওরা ওরা সবসময় চায় যে একটু দরজা বন্ধ করে দেয়া নিরিবিলি বা আমি চাই যে ও না ওপেন থাকুক, আমি সবসময় চাইতাম ওপেন থাকুক, আমি এটা কখনোই চাই নাই। আমি 2-3 বার আমি দরজা খুলে ফেলছি ওর রুমে, পরে আবার চিন্তা করছি না একটা প্রাইভেসির ব্যাপার আছে, আবার লাগাই দিছি। তো এইভাবে আমার আসলে স্বপ্নটা সবসময় আমি চিন্তা করতাম যে আমার ছেলে একদিন মানে টপ লেভেলের ইউনিভার্সিটি গুলাতে পড়বে, বিশেষ করে ভালো ভালো যেমন ইলন মাস্কের ওর ব্যাকগ্রাউন্ডটা জানি, তখন আমি এটা নিয়ে আমি মনে হয় 10-12 দিন গেলে আমি মাথার মধ্যে আমার এটাই কাজ করছে, আমার ছেলে কেন পারবে না, আমার ছেলে কেন পারবে না। হ্যাঁ, আমি এইভাবেই ওকে সবসময় করছি, গাইড দিচ্ছি। তবে ও ও ও ছোট থেকেই খুবই আমি বলবো মেধাবী, এমনকি ওকে কখনো পড়াশোনা কোনো কিছু আর বলতে হয় না, ইদানিং একটু 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 অলস হয়ে গেছে আর কি। ওকে, সো আপনি কি করেন এমনি? আমি আসলে এখন উবারে কাজ করি। উবারে কাজ করেন, ওকে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে এক ছেলেই 2 মেয়ে। আচ্ছা আচ্ছা। আর এমনি আপনি থাকেন তো ব্রঙ্কসেই? জি, ব্রঙ্কস। আর বাংলাদেশ আপনার বাড়ি কোন জায়গায়? টাঙ্গাইলে। টাঙ্গাইল, ওকে। কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এন্ড আপনার যে আনন্দ এবং অহংকার এবং গৌরব, এর সাথে আমরা অংশীদার। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ এন্ড কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন টু শেখ আল মামুন as well because he is your student. Thank you, Sheikh Al Mamun. Thank you. Thank you. Hasan bhai, any comment or anything? আপনাদের কারো কোনো কমেন্ট থাকলে? না, ফারাজ অভিনন্দন, একটু বাংলা বলতে পারো তুমি? তুমি কি বাংলা জানো? বাংলা কথা বলো? হ্যাঁ, আমি একটু বুঝি। বাংলা পড়তে পারো? পড়তে পারে না। পড়তে পারো না, কিন্তু বাসায় বাংলা বলো কি? বাবা মার সাথে বাংলায় কথা বলো, ইংরেজি কথা বলো? আসলে আমি ও বলুক, আপনি নয়। হ্যাঁ, আমি একটু বাংলা বুঝি। আমি সব হ্যাঁ। না, যখন তুমি কথা বলো, তোমার বাবা তো অত ভালো ইংরেজি জানে না, তার সাথে তুমি কমিউনিকেট করো কিভাবে? হাত পা নেড়ে? না, আমার আম্মু আব্বু ইংলিশ আর বাংলা। গুড, থ্যাংক ইউ অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। সে কমিউনিকেট করতে পারে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। We're very happy. Congratulations. আবার আসছি একটু করিম ভাইয়ের সাথে যাই। করিম ভাই, থ্যাংক ইউ সো মাচ এন্ড কংগ্রেচুলেশন। আপনি তো সাউথ এশিয়ান আমাদের লেবার মুভমেন্টের যে পায়োনিয়ার সংগঠন, যেটাকে বলা হয় এসাল, অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার যেটাকে বলা হয়, সো এটার আপনি প্রেসিডেন্ট হলেন এবং এই প্রেসিডেন্ট হওয়ার পরে আপনাকে অভিনন্দন। বাট যেটা ইম্পর্টেন্ট জিনিস আপনাকে জানাতে চাই যে এসালের যে বর্তমান যে ওয়ার্ক, এই ওয়ার্ক কি এবং ইন ফিউচার আপনার নেতৃত্বে আপনি কি করতে চান, এসালকে কোন দিকে নিয়ে যেতে চান? হাউ দি কমিউনিটি উইল বি এম্পাওয়ার্ড বাই এসাল? ধন্যবাদ আফরাজ মাহমুদ, তোমাকে অনেক ধন্যবাদ তোমার এই সফলতার জন্য। শেখ আল মামুন ভাই এরকম অনেক আফরাজ মাহমুদকে তৈরি করছেন, আপনারা কয়েকজন, আপনাদেরকে অনেক ধন্যবাদ কমিউনিটির জন্য। এই যে একটা গ্রাউন্ড ওয়ার্ক করতেছেন, আমাদের ফিউচারকে শেপিং করার ক্ষেত্রে আপনাদের যে কন্ট্রিবিউশন সেটা অনেক বড়। এবং যে সমস্ত টিউটোরিয়াল প্রতিষ্ঠানগুলো ছাত্রদেরকে স্টুডেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে শুধু এসএচএটি বা স্পেশালাইজড হাই স্কুল না, কলেজ প্রেপের ক্ষেত্রেও যে আপনারা যে ভূমিকাটা রাখছেন, এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই কম্পিটিটিভ কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে আপনাদের যে অ্যাডভাইস, সার্বিক সহযোগিতা, এতে করে আমাদের কমিউনিটি অনেক উপকৃত হচ্ছে এবং আরো বেশি হবে। এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ যারা আপনারা এই কমিউনিটির এই কাজটুকু করছেন। আসালের আপনাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, এই গত 10 বছর ধরে আমি আসালের ন্যাশনাল সেক্রেটারি ছিলাম। গত 2 বছর ধরে মাপ ভাই last 2 years he was trying to push me as the president, এবং আমি বলতেছিলাম যে I am not ready yet. কিন্তু এই বছর যতবারই বলছি যে না, আমি এখনো রেডি না, আমার আরো সময় দরকার আছে, আমি এখনো চাকরিতে আছি, আমার আরো 3টা বছর সময় দরকার, আরো 3 বছর পরে রিটায়ারমেন্ট হবে স্টেট জব থেকে, তখন একটু চিন্তা করবো, ইনশাল্লাহ সময় দিতে পারবো।
কিন্তু উনি এবার আর নাসুর বান্দা, উনি পুরা ন্যাশনাল কাউন্সিলের মিটিং এ 30 এই নভেম্বর সেটা উঠে পড়ছেন, এবং কাউন্সিলের যারা 21টা চ্যাপ্টারের লিডার্স এবং আমাদের লাইফ মেম্বার্স স্পন্সর যারা কাউন্সিলের মেম্বার, তারা সবাই একভাবেই আমাকে অনুরোধ করছে না আপনাকে এখন থেকে নিতে হবে, যার ফলে সেটা ইলেকশন অনেকটা আমাদের যে পদ্ধতি কনস্টিটিউশনারিতে সেই ইলেকশনে সেখানে অ্যাপ্রুভ হয়েছে। এবং আপনারা কনভেনশনে দেখেছেন যে ডিসেম্বরের 5 এবং 6 তারিখে আটলান্টিক সিটির শেরাটন আটলান্টিক সিটিতে যে আমাদের কনভেনশন, সেই ক্ষেত্রে এটা মোশন করেই সেটা বলা হয়েছে এবং অ্যাপ্রুভ করা হয়েছে আর কি। তা আগামী 2026 সাল থেকে 2 বছরের জন্য আমি প্রেসিডেন্ট নির্বাচিত, এবং সেই সুবাদে আসলে ট্রেডিশনাল যে আমাদের যে কর্ম, যে আমাদের মিশন স্টেটমেন্ট টু এম্পাওয়ার সাউথ এশিয়ান ডায়াসপোরা আন্ডার দ্য লিডারশিপ অফ অর্গানাইজড লেবার, আমরা সেখানে ব্লেন্ড করতেছি লেবার এবং কমিউনিটি। উই আর বিল্ডিং কোয়ালিশন এবং আদার এথনিক গ্রুপস, সিমিলার মাইন্ডেড এথনিক গ্রুপস। যেমন আপনার বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে আমাদের মেম্বার এবার অবশ্যই কনভেনশনে দেখেছেন অনেক আফ্রিকান আমেরিকান, ক্যারিবিয়ান, অনেক ল্যাটিনোস আর আওয়ার মেম্বার, লাইফ মেম্বার, দে আর ইনভলভ উইথ আওয়ার মুভমেন্ট। তো এই কারণে তারা ইনভলভ যে তারা বুঝতে পারছে যে লেবার, অর্গানাইজড লেবার ইউনিয়ন যতই শক্তিশালী হোক না কেন তাদের কর্মযজ্ঞের ক্ষেত্রে, তাদের ইউনিয়নের ক্ষেত্রে, কিন্তু তাদের যে মূল দাবি দাওয়াগুলো, সেই দাবি দাওয়াগুলো শুধুমাত্র ইউনিয়নের শক্তি দিয়ে পূরণ করা সম্ভব নয়। কেননা লেজিসলেচার কোনো বিষয় নিয়ে যখন আপনার দাবি দাওয়াগুলো মানাতে হয়, সেটা আবার স্টেট এবং সিটি গভর্নমেন্টের লেজিসলেটরের মাধ্যমে সেটা অ্যাপ্রুভ করে নিতে হয়। লেজিসলেশন যদি সেটা অ্যাপ্রুভ না করে, সিটি কাউন্সিল DC 37 যত বড়ই চুক্তি করুক না কেন, যত রেইজ, জবের যে বেনিফিট, নিরাপত্তা, এইসব কিছু ইউনিয়ন চুক্তির মধ্যে দিয়ে যত শক্তিশালী করার চেষ্টা করুক না কেন, যদি সিটি কাউন্সিল সেটা অ্যাপ্রুভ না করে, এন্ড অফ দ্য ডেতে এটা মিনিংলেস হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে সিটি কাউন্সিলকে অ্যাপ্রুভ করার জন্যই আমরা যারা আসাল এবং কমিউনিটি, আসালের মাধ্যমে যে অর্গানাইজড লেবার অ্যান্ড দ্য কমিউনিটি সাপোর্ট টুগেদার করে আমরা যে প্ল্যান করেছি, সেই ক্ষেত্রে আমরা একটা চাপ সৃষ্টি করতে পারি। কারণ আমাদের ভোটিং ব্যাংক আছে, আমাদের ভোটিং পাওয়ার আছে। যারা সিটি কাউন্সিল মেম্বার, যারা স্টেট অ্যাসেম্বলি সিনেটর, যারা কংগ্রেসম্যান, এইসব লেজিসলেটরদের ইলেকশনের বিষয়ে আমাদের একটা ভূমিকা থাকে, যার ফলে তারা আমাদের কাছে কিছুটা জবাবদিহি করতে হয় এবং তাদের নিজেদের স্বার্থেই সেটা হয়। ওই ইনফ্লুয়েন্সটুকু আমরা কাজে লাগিয়ে লেবারদেরকে সহযোগিতা করি, এবং কমিউনিটি যারা আনঅর্গানাইজ যারা আছে, কমিউনিটির বিভিন্ন ইস্যুকেও আমরা লেবারের সাপোর্ট নিয়ে সেটাকে সামনে নিতে পারি। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি জিনিসটা, যে একদিকে যেমন আসাল এই অর্গানাইজ লেবারকে এবং কমিউনিটিকে টুগেদার করছে, এখানে একটা ব্ল্যান্ড করছে টুগেদার। এখানে যে একটা গ্যাপ ছিল, এই ব্রিজটাকে আমরা একটা ব্রিজ মেক করেছি, এই গ্যাপটাকে ব্রিজ করেছি, যার ফলে কমিউনিটি এবং the organized labor can work together, create the right pressure to the powerhouses. এবং সেই ক্ষেত্রে করার জন্য আসাল যে অর্গানাইজ করছে, আপনি দেখেছেন এবারে যে আমাদের প্রত্যেকবারে কনভেনশনে আপনার 15 থেকে 20টা বড় বড় ইউনিয়ন আমাদেরকে স্পন্সর করে, তারা আমাদেরকে যায়। এবার প্রায় আপনি দেখেছেন সেখানে মোর দ্যান 200 ইউনিয়ন মেম্বার্স তারা জয়েন করেছে এবারের কনভেনশনে, এবং দে আর লিডার্স, ন্যাশনাল স্টাফ ইউনিয়ন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের আসালের এবার প্রেসিডেন্ট হিসেবে আমাদের মূলনীতির কোনো পরিবর্তন হবে না, তবে আমাদের কর্মপদ্ধতি যেভাবে আমরা অর্গানাইজ করি সেই ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হবে। 2026 সাল থেকে আমরা ইলেকট্রনিক যে ওয়ারফেয়ার, সেখানে আমরা অনেক বেশি জোর দিব আশা করি আগামী 2 বছর, যাতে করে অর্গানাইজের ক্ষেত্রে রিচ আউট করার ক্ষেত্রে কমিউনিটির ইস্যুগুলোকে আইডেন্টিফাই করা যাবে। আপনারা দেখবেন নিউ ইয়র্ক সিটির 8টা চ্যাপ্টারের মধ্য দিয়ে আমরা অনেক বড় ধরনের কিছুটা পরিবর্তন নিয়ে আসবো। সাংগঠনিক যেমন আমাদের লোকজনকে রিচ আউটের করার ক্ষেত্রে এবং কর্ম যে প্ল্যান আমাদের, সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসবে। কারণ ট্রেডিশনালি আমরা গত 18 বছর ধরে যে কাজটুকু করছি, এর বাইরে আমরা আরেকটু অ্যাক্টিভ ভাবে করার চেষ্টা করছি, এবং কোয়ালিশন বিল্ডিং করে আমরা এই সাউথ এশিয়ানদেরকে এম্পাওয়ার করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখবো, যেটা আমরা এতদিন করে আসছি। এখন একটু ভিন্নভাবে উই উইল আইডেন্টিফাই দ্য পটেনশিয়াল ক্যান্ডিডেট who will support our interest if elected, then we will push for those people, because without the right voice in those powerhouses, you cannot do much.
You can scream at the street, but your voice will not be echoing at the right place. So that's what my mission in 2026 and 2027. I hope that we will create the ground to elect some South Asian and the coalition member, not only in New York City, New York State, and congressional seat. This is the target I have in my mind. থ্যাংক ইউ সো মাচ হাসান ভাই। ওনারা অনেক কাজ করছেন। আমার কয়েকটা প্রশ্ন ছিল করিম ভাই। প্রথমত, এটা সাউথ এশিয়ান বলছেন আপনারা, কিন্তু সংগঠনের নেতৃত্বে এবং অধিকাংশ কর্মকাণ্ডে বাংলাদেশিদের ডমিনেন্স দেখতে পাচ্ছি আমি। একটু আমাকে রেশিওটা জানাবেন, কি পরিমাণ বাংলাদেশি, কি পরিমাণ নন বাংলাদেশি সাউথ এশিয়ান? এটা একটা প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, আপনাদের 2 ডিকেডস ধরে আপনারা কাজ করছেন, কি অ্যাচিভমেন্ট কি হয়েছে আপনাদের? এই যে কাজ করেন আপনারা, ঠিক কি অর্জন আপনারা করেছেন আমাদের বোঝার জন্য যদি বুঝিয়ে বলেন। প্রথম জিনিসটা বলি আপনাদেরকে যে বাংলাদেশের ডমিনেন্স আপনি দেখতে পারেন, কারণ আপনারা যেটা বাহ্যিকভাবে দেখেন যে বেশিরভাগ কমিউনিটি আমাদের যে ছাত্র লিডারশিপ তাতে বাংলাদেশিরা বেশি, এর বাইরের লোকজন কম। কিন্তু আমাদের যে মূল সাপোর্টটা খেয়াল রাখবেন যে মেইন স্ট্রিম ইউনিয়নগুলো, সেগুলোতে শুধু বাংলাদেশি বা সাউথ এশিয়ান অনেক কম। তাদের সাথে আমাদের ব্রিজটা গঠন করা হচ্ছে ওই ইউনিয়ন অর্গানাইজ লেবারদেরকে সংযুক্ত করে, যার ফলে ওই অর্গানাইজ লেবারগুলোর সাথে এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নন সাউথ এশিয়ান। ব্রিজটা হচ্ছে সেখানে, সাউথ এশিয়ানরাও সেখানে আছে, কিন্তু ব্রিজটা হচ্ছে নন সাউথ এশিয়ান যে অর্গানাইজড ইউনিয়ন। যেমন আপনি আমি বলি যে একটা ইউনিয়নের নাম বলি এখন, যেটা আমাদেরকে খুব হেল্প করে, নাইসনা, নিউ ইয়র্ক স্টেট নার্সেস অ্যাসোসিয়েশন। আপনি চেনেন এদেরকে, 3.5 million নার্সেস লিডারশিপ, দে আর উইথ আস। হাউ মেনি বাংলাদেশি or South Asian? I don't think so, number is too strong, but they are the biggest supporter sponsor of our organization. We তাদেরকে সাপোর্ট করি, তাদের প্রোগ্রামে, পিকেটিং এ তাদের সাথে আমরা যাই, তাদেরকে আমরা সব ধরনের সহযোগিতা করি। আবার আমরা যখন কোনো কাজে সমর্থন চাই, দেখবেন যে আলবানিতে তারা আমাদের সাথে পিকেটিং করতেছে, তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। তারা কংগ্রেসম্যান, সিনেটর, অ্যাসেম্বলিম্যান, স্টেট সিনেটর, মেয়র, গভর্নর সবাইকে চিঠি লিখছে আমাদের দাবির পক্ষে সমর্থন জানিয়ে। এই যে একটা পাওয়ার, এই যে একটা ব্যালেন্স, দিস ইজ দেয়ার। সো মেম্বারশিপের ক্ষেত্রে ইউ আর রাইট, এই বাংলাদেশিদের একটা ডমিনেন্স আছে, কারণ এই বাংলাদেশিরা এই অর্গানাইজে অন্যদের চেয়ে এগিয়ে আছে এই যে কোয়ালিশন যে প্ল্যাটফর্মটা এই ক্ষেত্রে, যার ফলে আমরা এটা মাপবাই এটা করেছে। আপনি জানেন 2008 সাল থেকে এরকম একটাই মাত্র এই নেচারের অর্গানাইজেশন এখন পর্যন্ত আমার জানা মতে আছে, যেটা অর্গানাইজ করে যাচ্ছে মাইনরিটি এবং আনঅর্গানাইজ যে গ্রুপগুলো আছে তাদেরকে। আর দ্বিতীয় প্রশ্ন, জি বলুন। হ্যাঁ বলুন, আপনি বলুন। হ্যাঁ, দ্বিতীয় যে প্রশ্নটা আপনি কি বলছিলেন হাসান ভাই? আপনার কি অ্যাচিভমেন্ট গুলি কি এই 18 বছরে 20 বছরে আপনাদের মূল অর্জনটা কি? ভেরি গুড। একটা অর্জন বলবো যে আমরা মানুষজনকে এডুকেট করতে পারছি হাউ টু ভোট। ডু নট ভোট সামওয়ান হু আস্কিং ফর ইউর ভোট, আস্ক হিম হোয়াট ইজ ইউর মিশন, হাউ মাই ভোট, আই নো মাই ভোট উইল হেল্প ইউ টু বি ইলেক্টেড, and what is there for me and my community. এই কথাটা জিজ্ঞাসা করার জন্য, যে এই যে একটা, এর আগে কেউ আমরা জিজ্ঞাসা করতাম না। আসলে এর আগে আমাদের কাছে যে আসতো, আমাদের পরিচিত হতো যে অমুককে আমরা চিনি, আমাদের কাছে আসে মাঝে মাঝে জ্যাকসন হাইটে, মাঝে মাঝে ব্রুকলিনে, ব্রঙ্কসে আমাদের দেখা হয়, এই জন্য লোকের চিনি, ভোট দিয়ে দাও। কিন্তু এই লোকটাই যে আমার বিপক্ষে কাজ করছে, আমার বিজনেস ইন্টারেস্ট, আমার কমিউনিটির ইন্টারেস্টের বাইরে কাজ করছে, অথবা আমার কমিউনিটি যখন পুলিশ প্রোফাইলিং করছে, টার্গেট করছে, সে তাকে সমর্থন দিচ্ছে ইনস্টেড অফ আস্কিং দ্য ফেয়ার ট্রিটমেন্ট, সেটা আমরা জিজ্ঞাসা করতে পারিনি। আসাল সেটা এডুকেট করতে পারছে, এবং আসালের এই এডুকেশন এবং এই মেইন স্ট্রিমের সাথে আমাদেরকে সম্পৃক্ত করানোর মধ্য দিয়ে আপনি দেখেন আমাদের কমিউনিটি জর্জিয়াতে এখন আমাদের 2 জন বাংলাদেশি সিনেটর আছে, একটা রেড স্টেট, যে তারা কিন্তু ওইসব রেড স্টেটে ডেমোক্রেটিক পার্টি থেকে হয়েছে। আমরা কিন্তু ডেমোক্রেট অথবা রিপাবলিকান না। We will support a Republican or Tea Party member if they support us, if their intention aligned with our mission, then we will support them. So we are not Democrat, we are not Republican, we are just for South Asian interest supporter. তো এটা যেমন বলছি, তেমনই বিভিন্ন স্টেটে আপনি দেখেন, মিশিগানে অনেকগুলো লোক ইলেক্টেড হয়েছে, they all are ASAL life member, ASAL member. ASAL sit down with them, encourage them,
and talk about how we can help them, how we need to organize, not during the election time, just come and submit your paper, say I am a candidate. That will not work. The groundwork has to be prepared, voter registration must be done, mission statement has to be expressed. All those things we are giving the tools, training and support. যার ফলে এগুলো আমাদের আছে। ইন নিউ ইয়র্ক সিটিতে আপনি যাই দেখেন এখন প্রত্যেকটা ক্যান্ডিডেট কেন আসালের কাছে আসে আপনি বলেন? একমাত্র কারণ দে নো হোয়াট আসাল ক্যান ডেলিভার। এটা শুধুমাত্র গ্রাউন্ডে আমাদের ভোট সেটা না, এটা হলো যে আমাদের যে স্ট্র্যাটেজি, আমাদের যে লিঙ্ক ভোটারদের সাথে, যে আমাদের নেটওয়ার্ক এবং ইউনিয়নের সাথে যে আমাদের নেটওয়ার্ক, সেই জন্যই আমাদের এই শক্তিটা তারা মনে করে। এবং আমরা যে সমস্ত দাবি সিটিতে স্টেটে যাই, বেশিরভাগ ক্ষেত্রে সেই সব দাবির প্রতি আমরা সমর্থন পাই এবং পেয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতায়। থ্যাংক ইউ। আরেকটা বিষয় হাসান ভাইকে বলতেছে যে এবছর ওনাদের সেক্রেটারি যে উনি বাঙালি না, উনি হচ্ছে ইন্ডিয়ান, একজন ইন্ডিয়ান আমেরিকান। হি ইজ এ আই থিঙ্ক শিখ, রাইট মিস্টার সিং? শিখ। তার মা বাবা দুইজনে শিখ। সে রিচমন্ড হিলে থাকে, একটা ইয়াং ছেলে। সে হলো যে ডাইরেক্টর অফ পেরোলস অ্যান্ড ফাইন্যান্স ইন নিউ ইয়র্ক সিটি। আমাদের গত 8 বছর সে কুইন্স চ্যাপ্টারের সেক্রেটারি ছিল। তো সে এখন থেকে আসছে ন্যাশনাল সেক্রেটারি হিসেবে আমার সাথে কাজ করবে নেক্সট 2 years. হি ইজ এ ভেরি ব্রাইট ইয়াং ম্যান। সো ও যা বলছে, হাসান ভাইয়ের প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দেই। আমি ছিলাম ওনাদের কনভেনশনে, তার বক্তব্যের সময় ও যেটা বলছে যে আমি প্রথম যখন এসাল দেখি তখন আমার কাছে মনে হয়েছিল এটা তো অনলি বাংলাদেশি অ্যান্ড মুসলিমস, এছাড়া এর মধ্যে বোধহয় কোনো অন্য কেউ ঢুকতে পারবে না বা এর কোনো লিডারশিপে কেউ নেই। বাট আমি যত বেশি কাজ করেছি আমার কাছে মনে হচ্ছে ইজ ভেরি ওপেন অর্গানাইজেশন, অ্যান্ড বাংলাদেশিদের উদ্যোগে যে এত বড় একটি অর্গানাইজেশন বিল্ড আপ হতে পারে, এতে আমি মুগ্ধ হয়েছি। এবং এটা যে কোনো রিয়াল সাউথ এশিয়ান তার প্রমাণ হচ্ছে আজকে আমি এর সাধারণ সম্পাদক হিসাবে এই দায়িত্ব গ্রহণ করতে পেরেছি। সো আমার মনে হয় যে এখন আপনারা মোটামুটি এই যে হাসান ভাই যেটা বলেন এটা থেকে অনেকটা আপনার মানে একটু শেপটা অন্যদিকে আপনারা ডাইভার্ট করতে পেরেছেন, যে রিয়েল একটা ফ্লেভার দেওয়া গেছে যে ইটস রিয়েল সাউথ এশিয়ান আপনার। এবং এটা রিয়েলিস্টিক, কিন্তু এটা হলো যে এটা শুধুমাত্র ওকে লোক দেখানোর জন্য না, তার কর্ম আসাল কাউকে লোক দেখানোর জন্য শুধু ওই সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার জন্য দেবেন। আসালের যে স্ট্র্যাটেজি, আপনি সেই ক্ষেত্রে একদম গ্রাসরুট থেকে আসতে হবে আপনার কাজের মধ্য দিয়ে। আপনি হুট করে এসেই একটা পদ দেবেন না জেনে না বুঝে আপনাকে কোনো কারণে দিয়ে দেবে, সেটা হবে না আসলে। সেটা কোনোদিন আসলের লোকজন যারা সেটা অ্যাকসেপ্ট করে না। যেমন আপনাকে বলি, গাইনিজ একটা মেয়ে যে কুইন্সে খুব পরিচিত, রন্ডা বিন্দ, তাই না? রন্ডা বিন্দে, সে হলো যে এবারের আমাদের পলিটিক্যাল অ্যাকশন ডাইরেক্টর ন্যাশনাল কাউন্সিল। শি উইল ডিল উইথ মেজর পলিটিক্যাল ইস্যুজ অ্যান্ড শি উইল প্রিফার দোজ থিং। রন্ডা বিন্দে একটা গাইনিজ মেয়ে, ইন্ডিয়ান বংশোদ্ভূত মেয়ে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ করিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। হাসান ভাই আপনার কাছে যাই, আমরা আসল ব্যাপার আলোচনা করি যে ভেনেজুয়েলার সাথে যুক্তরাষ্ট্রের যে আপনার চরম উত্তপ্ত অবস্থা, এবং কোন সময় বলা হচ্ছে এই মাত্র অ্যাটাক হচ্ছে, কোন সময় বলা হচ্ছে what is the latest situation? Is there any other way to get rid of that kind of tense? উত্তরটা খুব সহজ নয় তাহের, আমাদেরকে কিছু স্পেকুলেশন করতে হবে। প্রথমত ম্যাসিভ বিল্ড আপ হয়েছে, সামরিক শক্তির আয়োজন করা হয়েছে, 15,000 সৈন্য সেখানে, মার্কিন নেভির অলমোস্ট 10% সেখানে জড়ো হয়েছে। তো এবং প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে জানিয়েছেন তিনি কভার্ট অ্যাকশনের জন্য সিআইএ কে তিনি অনুমোদন দিয়েছেন। অন্য কথায় অ্যাকশন নেবার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা আরো জানি কি যে গত সেপ্টেম্বর থেকে শুরু করে এ পর্যন্ত কয়েক দফা হামলা হয়েছে, মিসাইল আঘাত আনা হয়েছে, এবং প্রায় 80 জনের মতো ড্রাগ ট্রাফিকার্স নিহত হয়েছে। এটা ট্রাম্প প্রশাসনের দাবি। আসলে ড্রাগ ট্রাফিকার্সকে আমরা জানি না, কিন্তু আমাদের জানানো হয়েছে যারা ভেনেজুয়েলা থেকে ড্রাগস নিয়ে আসছিল তাদের নৌকায় আক্রমণ হয়েছে। তো ফর্মালি আনুষ্ঠানিকভাবে এই সরকারের লক্ষ্য হচ্ছে ড্রাগ ট্রাফিকিং বন্ধ করা। ড্রাগ ট্রাফিকিং এর ফলে বলা হচ্ছে যে একটি জাহাজ ডুবানো মানে 25,000 আমেরিকান লাইফকে বাঁচানো, সেটা হচ্ছে ফর্মাল লক্ষ্য। কারণ আসলে আমেরিকা এই মুহূর্তে আমরা জানি
একটা মাদক যুদ্ধে জড়িয়ে আছে সারা বিশ্ব থেকে, বিশেষ করে দক্ষিণ আমেরিকা থেকে এবং চায়না থেকে দেদারসে মাদক আসছে, এবং এর ফলে আমাদের তরুণ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে ডোনাল্ড ট্রাম্প সাহেব তার প্রথম টার্মে দেখেছি আমরা, তিনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এবার তিনি ফর্মালি একটা পদক্ষেপ নিতে যাচ্ছেন বলে ভাবা হচ্ছে। তবে এমন কথা ভাবা হচ্ছে যে ট্রাম্প সাহেব যদিও বিল্ড আপ করছেন সামরিক, তার মূল লক্ষ্য সামরিক হয়তো নয়, তার মূল লক্ষ্য মাদুরোকে সরানো, প্রেসিডেন্ট মাদুরো ভেনেজুয়েলার, এবং এই শক্তির ব্যবহার করে তিনি, শক্তির প্রদর্শন করে তিনি মাদুরোকে ভীত করতে চান, মাদুরোকে বলতে চান তার অন্য কোনো পথ নাই। আমরা কি জানি সেকেন্ডারি সোর্স থেকে, যে ইতিমধ্যে মাদুরোকে বলা হয়েছে তুমি পালাতে পারো, তুমি যেতে পারো, ইউ ক্যান গো টু কিউবা, ইউ ক্যান গো টু মেক্সিকো, অথবা অন্য কোনো থার্ড কান্ট্রিতে তোমাকে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। অন্য কথায় পুরো বিল্ড আপের অ্যাপারেন্টলি একটা দ্বিতীয় লক্ষ্য হচ্ছে মাদুরোকে দেশ থেকে বের করে দেওয়া, মানে রেজিম চেঞ্জ করা। যদি তাই হয় সেটা আমার মনে হয় সবচেয়ে ভালো হবে, কারণ মাদুরো একটা ভয়াবহ একটা লোক, এটা কোনো সন্দেহ নাই। এবছরে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে মাদুরো কোনো সন্দেহ নেই হেরেছেন তিনি। নির্বাচন হারার পরেও তিনি কিন্তু সমস্ত নির্বাচনী ফলাফলকে বাতিল করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট তিনি হয়েছেন। ফলে এমন একটা সরকার, যে সরকার তার জনগণের মৌলিক অধিকারকে রেসপেক্ট করে না, সে যদি ক্ষমতাচ্যুত হয় তাকে আমি ওয়েলকাম করব। যেটা আমি ওয়েলকাম করবো না তা হচ্ছে যে বহির্গত শক্তি দিয়ে, বাইরের শক্তি হস্তক্ষেপে একটা রিজিম চেঞ্জ, এটি অগণতান্ত্রিক। যে আমি হলে যেটা করতাম তা হচ্ছে এই যে এই সরকারকে নয়, এদেশের মানুষকে সাহায্য করো, যাতে করে মানুষ গণতন্ত্রমুখী হতে পারে এবং মানুষ তাদের বিপ্লবী আন্দোলনটাকে করতে পারে। আমি আশা করব যে এমন কোনো ব্যবস্থা নেবে না এই সরকার, ট্রাম্প সরকার, যার ফলে এক, ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক যুদ্ধ শুরু হয়, দুই, এই যুদ্ধ শুরু হলে অলমোস্ট অনিবার্যভাবে কিন্তু সেখানে একটা গৃহযুদ্ধ শুরু হবে, এবং এই গৃহযুদ্ধ শুরু হলে আশেপাশের দেশগুলিও জড়িয়ে পড়বে। যেমন কলম্বিয়া, ঠিক বাড়ির পাশে কলম্বিয়া, যেখানে আমরা জানি কয়েক হাজার বামপন্থী গেরিলারা আছেন, এবং তারা যে এই সুযোগ গ্রহণ করবেন তাতে কোনো সন্দেহ নাই। এবং ফলে আমি আজকেও দেখলাম গার্ডিয়ান পত্রিকা লিখেছে যে যদি সত্যি সত্যি ট্রাম্প প্রশাসন হামলা চালায়, তার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনামের মতো আর একটা সর্বগ্রাসী আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়বে। আমার ভয় তার চেয়েও বেশি, আমার ভয় হচ্ছে যে এই যুদ্ধ যে শুরু হয় তার ফলাফলটা হবে ইরাকের মতো, যে ইরাকের যুদ্ধে আমাদের লক্ষ্য ছিল সাদ্দাম হোসেনকে সরানো, তাকে সরিয়েছি বটে আমরা, কিন্তু তার খেসারত দিতে হচ্ছে আজকে পর্যন্ত ইরাকের মানুষকে। লক্ষ লক্ষ ডলার খরচ করেছি আমরা, হাজার হাজার সৈন্য আমরা আমাদের সৈন্য খুঁয়েছি আমরা। ফলে আমরা চাই না সে একই দৃশ্যের পুনরাভিনয় হোক ভেনেজুয়েলায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ভেনেজুয়েলা নিয়ে আমরা শুনলাম। করিম ভাই, এনি মেসেজ, এনিথিং এলস কমিউনিটির উদ্দেশ্যে আপনি বলতে চান? 1 মিনিট যদি সময় আছে। আমরা শুধু একটা কথা বলবো যে আঞ্চলিক কোন যুদ্ধে যদি ট্রাম্প প্রশাসন বা যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে, এতে আমেরিকার অর্থনৈতিক অগ্রগতির পথে আবারও থমকে দাঁড়াবে, এবং ইতিপূর্বে যে সমস্ত যুদ্ধে ফেরত আমাদের সৈন্য যারা এখন বিকলাঙ্গ বা বিভিন্ন ধরনের অর্থনৈতিক, মানসিক এবং সামাজিক সমস্যার রূপ নিয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য যুদ্ধের উপর ভিত্তি করে, এই মুহূর্তে আমেরিকা যে কোনো অজুহাতেই কোনো রকম যুদ্ধে জড়ানো প্রশ্নই আমরা মনে করি না, এটা উচিত হবে না, এটা দরকার নেই। এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রেজিম চেঞ্জের ক্ষেত্রে আমাদের যে ভূমিকা, এটা থেকে আমাদের মনে হয় দূরে সরে আসতে হবে। আমাদের ফরেন পলিসির ক্ষেত্রে আমরা আরেকবার অ্যানালাইসিস করতে হবে, হোয়াট ইজ গুড ফর আমেরিকা, উই নিড টু প্রায়োরিটাইজ দেয়ার। It's not that blame. Drug is coming from many other countries surrounding the America, Central America, South America থেকে। কলম্বিয়ার কথা আমরা সবাই জানি। এবং এইসব যুদ্ধে যদি এবার আঞ্চলিক যুদ্ধে জড়ানো হয়, সেই ক্ষেত্রে যেমনটা বলছিলেন হাসান ভাই, এটা এতটা ভয়াবহ হতে পারে যে আপনারা ভিয়েতনামকে দেখেছেন একটু সামান্য, এখনকার যুগে আর যেখানে আমরা যাচ্ছি আমাদের সৈন্য পাঠানোর কথা চিন্তা করছি, আমাজনিয়ান এরিয়া, সেখানে it is not মরুভূমি, it is not that desert that you can see easily everything.
So it will be so difficult to come back with respect and dignity. It will be so difficult. অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সামরিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব এবং আমরা আশা করব আমাদের এই ফরেন পলিসি যারা অ্যানালাইজ করেন তারা সেই ক্ষেত্রে শুধু সামরিক দিকটা না, ইন দ্য লং টার্ম আমাদের যে সম্পর্ক প্রতিবেশীদের সাথে, আমাদের যে অর্থনৈতিক বিষয়টা রয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়টা রয়েছে এবং আমাদের উপরে যে সামাজিক একটা বার্ডেন, অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক বার্ডেন হয় প্রত্যেকটা যুদ্ধের সময়ে, সেটাকে অ্যাভয়েড করার ক্ষেত্রে তারা উপযুক্তভাবে পরামর্শ দিবেন ট্রাম্প প্রশাসনকে। আমরা আশা করি আমরা অ্যাভয়েড করতে পারবো সেটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ করিম চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। উইশ ইউ অল দ্য বেস্ট মিস্টার করিম চৌধুরী অ্যাগেইন। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।